15 দিনের ট্রেনিংয়ের মধ্যে আরেকবার বস্তিতে যেতে হলো রূপকথাদের। সূর্যর সঙ্গে আবার দেখা হলো রাহুলের। রাহুলকে দেখেই সূর্য চিনতে পারল, আবার বলল, আমায় 2 মিনিট দিবি? কিন্তু ন্যাড়া কি আর বারবার বেলতলায় যায়? ঘাড় নেড়ে রাহুল বলল, না, কোনো মিনিট দেব না তোকে। আগের দিন তোর জন্য আমায় গাছে উঠতে হয়েছিল। সুযোগ না পেয়ে দমে গেল সূর্য। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে বুলটিকে ডেকে নি, আমরা একসঙ্গে নাচবো। রাহুল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, সে নাচবি তো ভালো কথা, কিন্তু কি গানে নাচবি? অবজ্ঞার ভঙ্গিতে সূর্য বলল, তোরা কি সব বাজে গানে নাচতে বলিস? ওসব গান শুনলে নাচতে ইচ্ছে করে না। আমি আর বুলটি আজ টুম্পা সোনা গানে নাচবো। শুনেছিস গানটা? হেব্বি চাম্পি গান। হাসল রাহুল। ওই গানটা রাহুলেরও ভালো লাগে, কিন্তু এখানে ওই গান চালিয়ে নাচলে শ্রেয়া ম্যাডাম ওকে খুব ঝাড়বে। কি করা যায় ভাবছিল। এমন সময় সূর্যই ওকে জিজ্ঞেস করল, এই, তুই কাউকে ভালোবাসলি? রূপকথার দিকে তাকালো রাহুল। রূপকথা মিটিমিটি হাসল। রাহুল বলল, বাসলাম, তোর কথা মতো না হলেও কাছাকাছি। তারপর আগুনের পরশমণি চালানো হলো। সবাই একসঙ্গে নাচছিল। সূর্য বলল বটে এসব গানে ওর নাচতে ভালো লাগে না, কিন্তু চালাবার পরে দিব্যি নাচছিল। তাছাড়া ছেলেটার চোখ মুখ দেখলে বোঝা যায় বুদ্ধিমান। ওদের একটা ছোট দলও আছে, সেখানে ওর থেকে বড়ও অনেকে আছে, কিন্তু পালের গোদা ওই কেমন একটা নেতা নেতা ভাব আছে। সব সময় চোখ এদিক ওদিক ঘুরছে। প্লাস্টিকের চেয়ার নাচাতে গিয়ে বুকাই উল্টে ফেলে দিল। কেউ কিছু বলার আগে সূর্যই চেঁচিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস নাকি? অতখানি চেয়ার দেখতে পাস না? বুকাই কোনো কথা না বলে চেয়ার সোজা করে রাখল। সূর্যকে সবাই বারণ করল এভাবে কাউকে যেন না বলে। আগেও অনেকবার বারণ করেছিল, কিন্তু সূর্য সেসব কথায় কান দেয় না। এইটুকু না করলে যেন ওর দাপট থাকে না। তাছাড়া নাচ শুরু হলে কারোর এক দণ্ড ঝিমোবার জো নেই। টাবলু ঝিমোচ্ছিল বলে গাঁটটা মারল ওর মাথায়। অন্য কেউ হলে মারপিট লেগে যেত, কিন্তু সূর্যকে কেউ কিচ্ছু বলে না। সবাই যেন মনে মনে ওর ওই মোড়লপনাকেই মেনে নিয়েছিল। সূর্যর চলাফেরাতেও সেরকম একটা ব্যাপার আছে। রূপকথা সবই খেয়াল করছিল, আর খেয়াল করছিল রাহুলকে। বাচ্চাদের সাথে যেন বাচ্চা হয়েই মিশে গেছিল রাহুল। ওকে আলাদা করা যায় না দূর থেকে। সূর্যর স্টেপ ভুল হলে রাহুল ধরিয়ে দিচ্ছিল, তেমন আবার নিজেও মাঝে মধ্যে ভুল করছিল। তখন আবার সূর্য ওকে থামিয়ে বলছিল, এই হচ্ছে না, দাঁড়া দাঁড়া, ঠিক করে কর, দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি। ওই দিন পিকনিকের আয়োজন করা হয়েছিল। একসঙ্গে রান্না হবে আর খাওয়া দাওয়াও একসঙ্গে। কমিউনিটি কিচেন বলা যায়। রান্না আহামরি কিছু নয়, খিচুড়ি, আলুর দম আর চাটনি। সবাই কোমর বেঁধে রান্না করতে শুরু করল। বিশাল উনুন, সেখানে যেন পুড়ে ছাই হয়ে যাচ্ছে রোজকার দুঃখ আর শোক। সেই তাপেই রান্না হচ্ছিল যেন। রাহুল নিজেও খুন্তি ধরল, রূপকথাও আলু কুটে দিচ্ছিল। তাছাড়া চাল ধোয়া, ডাল ধোয়া, আরও অনেক রকমের কাজ ছিল। বস্তির লোকেরাও যোগ দিয়েছিল। সে একেবারে হই হই ব্যাপার। রূপকথা ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। রাহুলকে জিজ্ঞেস করল, তোর কাছে সিগারেট আছে? রাহুল নিচু গলায় বলল, আছে, কিন্তু এখানে তো বাচ্চারা আছে, এখানে খাস না। ওদিকে যাই, আমিও খাবো। রাস্তা পেরিয়ে উল্টো দিকে গেল দুজন। ঠোঁটে সিগারেট নিল। রাহুল নিজেরটাও ধরালো, রূপকথার সিগারেটটাও ধরিয়ে দিল। কপালের ঘাম মুছে জিজ্ঞেস করল, কেমন লাগছে? এই ক্লান্তির মধ্যেও হাসল রূপকথা। এর অর্থ ভালোই লাগছিল। এতগুলো জীবনের সাথে বইতে পারা সুখের, আনন্দের। রূপকথা বলল, অন্য কোনো রোজগারের উপায় খুঁজে নিইনি। আজ নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। পয়সা তো অনেকেই কামায়,
এমন তৃপ্তি পায় কজন বলতো? বস্তির মাটিতে লম্বা তিরপল পাতা হলো, সেখানেই লাইন দিয়ে বসলো সবাই। প্রথমে বাচ্চারা বসলো। রূপকথার ভার পড়ল সূর্যকে খাইয়ে দেওয়ার। রাহুল বুলটিকে খাইয়ে দিচ্ছিল। হঠাৎ কি মনে হলো, সূর্য বলল, তুই ছেড়ে দে, বুলটিকে আমি খাইয়ে দেবো। সে কি ঝামেলার ব্যাপার! অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে থামানো গেল, কিন্তু সূর্য বলল, ঠিক আছে, তবে আমি একা খাবো। গরম খিচুড়ি ফুঁ দিয়ে ঠান্ডা করে দিচ্ছিল রূপকথা। খাচ্ছিল কিন্তু সূর্য নিজের হাতেই। সূর্যর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল রূপকথা। সূর্য রূপকথার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুই আমায় আদর করছিস কেন রে? প্রশ্নটা যেন বুকে এসে লাগলো ওর। বুকটা ছ্যাত করে উঠল। এর আগে আদরের পেছনের কারণ জানতে চায়নি কেউ। সত্যি কি কারণ ছাড়া এমন করে আদর করছে রূপকথা? সূর্যও কি এর আগে আদর খেয়েছিল কখনো? ওর কি মনে হয়? ওরও কি মনে হয় সবকিছুর মতো আদরের পেছনেও কারণ থাকে? থাকে কি আদৌ? রোজগারি যাতায়াতে সত্যিই ধকল যাচ্ছিল রূপকথার শরীরে। হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ল। 102 জ্বর, মাথা তুলতে পারছিল না। রাহুলকেও জানিয়েছিল সে কথা। মুশকিলের ব্যাপার অন্য জায়গায়। নীতি নৃত্যের হয়ে প্রথম যে অনুষ্ঠানে ওরা পারফর্ম করবে, তার দিন একেবারে দোরগোড়ায় এসে গেছিল। রূপকথা ওখানে যেতে না পারলে অনেকটাই অসুবিধে হবে। তবু রাহুল ওকে বোঝাচ্ছিল, দেখ, যাই হয়ে যাক, শরীরটা তো আগে। সুলেখা দেবী সঞ্জীববাবুর কাছে গিয়ে গুইগাই করছিল, বলছি, শোনো না, মেয়েটার শরীরের তো এই অবস্থা, তার মধ্যে আবার রোববার বেরোবে বলছে, দেখো না, বুঝিয়ে সুঝিয়ে যদি কিছু হয়। সঞ্জীববাবু সুলেখার দিকে তাকিয়ে হাসল, হাত দেখিয়ে বলল, বসো, তোমার মেয়ে কোনো কাজ মন দিয়ে করছে। জ্বর নিয়েও সে কাজের জন্য দৌড়তে চাইছে। জ্বর সেরে যাবে, কিন্তু ওকে বারণ করো না। ও যদি যেতে চায় যাবে, আলবাত যাবে। জ্বর নিয়ে আমি কোনোদিন কোর্টে যাইনি। সুলেখা দেবী বুঝল এখানে আর বলে লাভ নেই। এদিকে অনেকক্ষণ রাহুল রূপকথার থেকে কোনো উত্তর পায়নি। ওরও চিন্তা হচ্ছিল, একে ধন্যী মেয়ে আবার কি করতে কি করে ফেলে। স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিল পথে, কিন্তু তাও যাবে কি যাবে না সেটাই ভাবছিল। শেষমেশ চলেই গেল রূপকথার বাড়ি। রূপকথার বাবার নাম জানতো, তাই বাড়ি চিনে নিতে খুব একটা অসুবিধে হলো না। কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। সুলেখা দেবী দরজা খুলল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই রাহুল নমস্কার করে বলল, কাকিমা, আমি রাহুল, ভেতরে আসবো? রূপকথার বন্ধু হই, ওর শরীরটা তো খারাপ, তাই দেখতে এলাম। সুলেখা দেবী দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল, এসো বাবা, ভেতরে এসো। তা বাড়ি কোথায় তোমার? কিভাবে এলে? রাস্তাই বা চিনলে কি করে? বন্দুক থেকে গুলি ছুটে আসার মতো এক গাদা প্রশ্ন একেবারে ধেয়ে এলো। রাহুল বলল, ওর বাড়ি ভদ্রেশ্বর, স্কুটিতে করে এসেছে, সে কথাও বলল। সুলেখা দেবী শুনে তো চমকে গেল, জিজ্ঞেস করেই ফেলল, অতটা রাস্তা স্কুটি নিয়ে চলে এলে বাবা? তা এসেছো, ভালোই করেছো। শরীরটা তোর খারাপ, একা একা শুয়ে আছে, ওরও ভালো লাগছে না। যাও, ওর ঘর দোতলায়, যাও, আমি আসছি। ঘরে ঢুকে দেখল রূপকথা শুয়ে আছে, কিন্তু ঘুমোয়নি। সিলিংয়ের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছিল। কে এত ভাবছেন ম্যাডাম? রাহুলের গলা শুনে তিড়িং করে উঠে বসল রূপকথা। রাহুল বাড়িতে চলে আসবে ভাবতেই পারেনি। রাহুল বিছানার কাছে এসে দাঁড়ালো, হাত বুলিয়ে দিল রূপকথার মাথায়। জ্বর তখনও আছে। রাহুলকে কাছে পেয়ে নিশ্চিন্ত লাগছিল রূপকথার। জড়িয়ে ধরল রাহুলকে। এতক্ষণে সুলেখা দেবী দরজায় এসে দাঁড়িয়েছিল। ঘরে কোনো আলো জ্বলছে না, জানলাও বন্ধ। তবু সামান্য যা আলো আছে তাতে রূপকথার স্বস্তির মুখটুকুই দেখতে পাচ্ছিল। এখন আর ঘরে যাওয়া ঠিক হবে না ভেবে ফিরে এলো সুলেখা দেবী।
চোখের কোণে অল্প একটু জল। সেটা মুছে নিয়ে বসে পড়ল চেয়ারে।